আপনি কি জানেন এমন এক প্রজাতির জিন আছে যারা দেখতে অবিকল ছোট বাচ্চাদের মতো? অন্যের টাকা চুরি করার জন্য এই জিনকে ব্যবহার করা হয়। তবে এই জিনকে ব্যবহার করতে বা পুষতে শুধু মেয়েদের প্রয়োজন হয়, যাদের রক্ত বাচ্চাদের মতো পান করে এরা বেঁচে থাকে। ইন্দোনেশিয়ার এক গ্রামে এই জিনের প্রকোপে প্রতি বছর মেয়েরা নিখোঁজ হতে থাকে, সেই সাথে চুরি হতে থাকে সবার টাকা। এখানে দেখার বিষয় হলো এই জিনকে কে পুষছে আর কিভাবেই বা ওই নিখোঁজ মেয়েগুলো এই জিনের শিকারে পরিণত হচ্ছে। এই জিনের হাত থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতে এখন আমরা একটা বিশাল বাড়ির অ্যাটিকের দৃশ্য দেখতে পাই, যেখানে দেওয়ালে বেশ কিছু দাগ ছিল, যা থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে কাউকে অনেক দিন যাবৎ বন্দি করে রাখা হয়েছে, যে কিনা দেওয়ালে দিনগুলো গুনছিল। এই মহিলার নাম সারি। তাকে এখানে বন্দি করে রেখেছিল তার নিজেরই স্বামী, যে কিনা নিচের রুমে খুবই আনন্দের সাথে মিউজিক ছেড়ে নাচছিল, যে গানের শব্দ উপর থেকে সারিও শুনতে পায়। সারি সেখানে বসে কান্না করছিল। এমন সময় আচমকা জানালার বাইরে আওয়াজ হয়ে ওঠে। বাইরে ঝড় হচ্ছিল, যে কারণে একটা বড় গাছের ডাল লেগে জানালাটি ভেঙে যায়। আমরা নিচে নাচতে থাকা ওই লোকটিকে দেখতে পাই, যার চারপাশে অনেক টাকা পয়সা পড়েছিল। ফলে আমরা বুঝতে পারি তার এই আনন্দের রহস্য কি। সেখানে আমরা তুলের উপস্থিতিও দেখতে পাই, অর্থাৎ ওই ছোট্ট জিনের। অন্যদিকে আমরা সারিকে দেখতে পাই, যে কিনা জানালার কাজ ভাঙায় এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে অনেক কষ্টে সেই উঁচু স্থানে উঠে যায়। এদিকে আমরা তুলকে দেখতে পাই, যে কিনা আস্তে আস্তে এগোচ্ছিল সারির কাছে যাওয়ার জন্য। তবে সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে সারি সেখান থেকে বের হয়ে গিয়েছিল। ফাঁকা ঘর দেখে ওই ছোট্ট শয়তান চিৎকার করে ওঠে, যে চিৎকারের শব্দ শুনে সারিও উঁচু স্থান থেকে নিচে পড়ে যায়। এদিকে ওই লোকটিও বুঝে যায় যে কোনো একটা সমস্যা হয়েছে। সে জানালা দিয়ে দেখতে পায় সারি পালিয়ে যাচ্ছে। এদিকে ওই শয়তান তখনও চিৎকার করছিল, যে কারণে লোকটি এবার সারির পিছু করতে আরম্ভ করে। শুধুমাত্র সেই নয়, বরং ওই ছোট্ট জিন চিৎকার করতে করতে পিছু করছিল সারির। হয়তো তার এখন খাওয়ার সময় হয়েছে। ফলে এই অন্ধকার ঝড়ে বাতাসের মধ্য দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলেছিল সারি। এক পর্যায়ে ওই শয়তান তার সামনে চলে আসে। অন্যদিক থেকে তার হাজবেন্ড তাকে থামতে বলে। সারি চিৎকার করে বলতে থাকে সে কখনোই তার কাছে আর ফিরে যাবে না। সে এসব কিছু আর সহ্য করতে পারছে না। সে যদি এখন মারাও যায়, তবুও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তাকে ঘৃণা করে চলবে। এই কথা বলা মাত্রই হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাতে সারি সেখানেই মারা যায়। এর মাধ্যমে এক প্রকার সে তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল। তো এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার বেশ কয়েক বছর পরে দৃশ্য দেখতে পাই। একই গ্রামে একটা খাবার হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে বিভিন্ন মেয়েদের মিসিং পোস্টার লাগানো ছিল। একজন লোক এখানে এলিন নামক একজন মিসিং মেয়ের পোস্টার নিয়ে প্রধানের সাথে কথা বলতে আসে। তার প্রশ্ন হলো প্রতি বছর কেন তাদের গ্রাম থেকে কোনো না কোনো মেয়ে মিসিং হয়ে যায়, যার প্রতি উত্তরে গ্রাম প্রধান হেসে উত্তর দেয়, এলিন তো মিসিং হয়নি, বরং সে তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। তবে তার পরিবারই এটা মানতে চায় না। শুধুমাত্র যে মেয়েরা নিখোঁজ হচ্ছিল এরকম না। আরেকজন লোকের কথা থেকে আমরা জানতে পারি এই গ্রামে প্রায় টাকা চুরি হচ্ছে। এমনকি এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে গ্রামবাসীর নিজ নিজ ব্যবসা বন্ধ করে দেওয়া লাগছে। তবে গ্রাম প্রধানের মনে হচ্ছিল না যে এই গ্রামে কোনো চোর আছে। তার মতে গ্রামের মানুষের ব্যবসায় লস হচ্ছে, এই কারণেই কয়েকজন ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তখন আরেকজন মেয়ে জানায় পাশের গ্রামেরও একই পরিস্থিতি, সেখান থেকেও টাকা পয়সা চুরি হচ্ছে। তবে গ্রাম প্রধান বলে এইসব নিয়ে বেশি চিন্তা না করতে, এরকম কিছু তাদের গ্রামে কখনো আগে ঘটেনি। এছাড়া সে সেই মেয়েটিকে বলে যে তার চাকরির জন্য ফোন এসেছে। সে তো শহরে যেতে চেয়েছিল চাকরির জন্য, পরবর্তী সপ্তাহে সে যেতে পারবে। যা শুনে মেয়েটি খুশি হয়ে যায়। তখনই আমরা এই হোটেলের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে হোটেলের মালিক তার টাকাগুলো বেশ যত্ন
সহকারে রেখে দিচ্ছিল। তার মেয়ের কথা থেকে আমরা জানতে পারি গত এক সপ্তাহে তার অনেক টাকা চুরি হয়েছে। এরই মাঝে সেখানে একজন স্কুল স্টুডেন্ট পুত্রী এবং তার বান্ধবী কিকি আসে। পুত্রীর মা এম্বার মূলত এই হোটেলেই কাজ করত। পুত্রীকে দেখে হোটেলের মালকিন এখানে তাকে কিছু খাবার দিয়ে দিতে বলে। পুত্রী নিতে চাইছিল না, তবে সে জোর করায় এম্বার তাকে কিছু খাবার দিয়ে দেয়। পুত্রীর এরকম মানুষের দয়া নিতে একদমই ভালো লাগতো না। একে তো তারা অনেক গরিব, এর উপর আবার তাদের বাবা নেই। এ কারণেই গ্রামবাসীরা তাদের উপর দয়া করে। এম্বারও জানতো যে তার মালকিন তাকে চাকরিতে রেখেছে দয়া দেখিয়ে। বাকি সকলকে সে অলরেডি চাকরি থেকে বের করে দিয়েছে, কেননা তার হোটেল থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে, যে কারণে তার ব্যবসায় তেমন একটা লাভ হচ্ছে না। তবে পুত্রী চাইছিল নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে, আর এই কারণে সে চাকরির জন্য ক্রুজ শিপে ট্রেনিং নিতে চাইছিল। তবে তার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে, যা অনেক বেশি ছিল। এম্বারের মতে ওই টাকা দিয়ে তারা ভাড়া দিতে পারে। সেই সাথে তারা ছেলে আজির স্কুলের ফিও অনেকদিন দেওয়া হয় না। ওই সময় আমরা পুত্রীর ভাই আজিকে দেখতে পাই, যে কিনা দেওয়ালে আঁকাআঁকি করায় পুত্রী তাকে বকা দিতে থাকে। রেজিস্ট্রেশন ফি বাদেও এম্বার চাইছিল না পুত্রী অর্থাৎ তার মেয়ে ওই ট্রেনিং এ জয়েন করুক, কারণ এতে করে তাকে তার পরিবার থেকে দূরে থাকতে হবে। সে চাইছিল তারা তিনজন যাতে সারা জীবন একসাথে থাকতে পারে। পুত্রীর এই রকম কথা একদম পছন্দ না। এই কথা শোনা মাত্রই সে সেখান থেকে উঠে চলে যায়। ওই দিন স্কুল শেষে ধান ক্ষেতের মাঝে বান্ধবীর সাথে গল্প করছিল পুত্রী, যেখানে খেলা করছিল তার ছোট ভাই আজি। এখানে পুত্রী কিকির সাথেও নিজের চিন্তা ভাবনার ব্যাপারে শেয়ার করছিল, যেখানে কিকি তাকে বলে তার উচিত তার মায়ের কথা শোনা, যতদিন পর্যন্ত তাদের মা বেঁচে আছে। আমরা জানতে পারি কিকির একটা ভাই বাদে আর কেউ নেই। ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল, যে কারণে সে জানে মায়ের পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সে এই ব্যাপারে পুত্রীকে বোঝাতে থাকে। পুত্রী বলে সে গরিব হয়ে মরতে চায় না, সে টাকা ইনকাম করতে চায়। কিকের মতে ভুল পথে টাকা ইনকাম করা সহজ। সে এরকমই কয়েকটা সহজ পদ্ধতির কথা বলতে থাকে, যার মধ্যে কালো জাদুও ছিল। তবে পুত্রীর মতে টাকা ইনকাম করা এতটাও সহজ না। এই নিয়েই দুই বান্ধবী কথা বলতে থাকে। অন্যদিকে আমরা এম্বারকে দেখতে পাই। ফাইনালি এখন তারও চাকরি যাওয়ার সময় হয়ে গিয়েছে, কেননা হোটেলের মালিকের টাকা গতকালও চুরি হয়েছে। এই মাসে সে তাকে বেতনটা দিতে পারবে কিনা সেই ব্যাপারেও নিশ্চিত না। তাই সে এম্বারকে বলে যে যতটুকু টাকা সে স্যালারি হিসেবে পাবে সেটা পরবর্তী মাসে সে তাকে দিয়ে দিবে। তবে আপাতত এম্বার তার কাছে কিছু টাকা ধার চায়, কেননা আজিজের স্কুলের ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল। তবে হোটেলের মালিক নিশ্চিতভাবে বলতে পারে না যে সে টাকা দিতে পারবে কিনা, ফলে এম্বার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ওই সময় হোটেলে বসে বসে তাদের এই সকল কথা শুনছিল একজন ছেলে, যার নাম ছিল বানিও। এখন কাজ চলে যাওয়ায় এম্বার অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তো সে বাড়ি যাওয়ার পথে এক স্থানে বসে এই নিয়েই ভাবতে থাকে। এরই মাঝে হঠাৎ করে পাশ থেকে আওয়াজ হয়ে ওঠে, যে আওয়াজ শুনে কৌতূহলবশত এম্বার সেখানে যেতেই দেখতে পায় একটা ব্যাগের ভেতর থেকে গুইসাপ বের হয়ে দৌড় দিচ্ছে। তবে অবাক করা বিষয় সেটা নয়, বরং অবাক করা বিষয় হলো এই পলিথিনের ব্যাগ ভর্তি টাকা ছিল। এতগুলো টাকা এখানে পড়ে থাকতে দেখে এম্বার হতবাক হয়ে যায়। আশেপাশে কেউই ছিল না। তাই তো এম্বার ওই টাকা নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে চলে যায়। সেখানে বানিও দরজা খুলে, কেননা এই বানিও ছিল গ্রাম প্রধান সুখিমানের একমাত্র ছেলে। এম্বার গ্রাম প্রধানের সাথে দেখা করতে চাইলে বানিও তাকে ডাকতে চলে যায়। ওই সময় এম্বার ওই টাকা নিয়ে ভাগতে থাকে। যতক্ষণে গ্রাম প্রধান সেখানে আসে ততক্ষণে এম্বার সেখান থেকে চলে যায়, কেননা সে ঠিক করে নিয়েছিল যে সে ওই টাকাগুলো নিজে রেখে দিবে। এখন ওই দিন রাতের দৃশ্য দেখা যায়, যেখানে এম্বার রাতে ঘুমের মাঝে কথা বলছিল। তার এই কথা শুনে ঘুম ভেঙে গিয়েছিল
আজির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তবে এম্বারকে ডাকায় সে ওঠে না, তাই সে একাই ওয়াশরুমে যায়। যাওয়ার পথে সে নিচে একটা গামলায় থাকা পানি দেখতে পায়, যেটা সে উঠিয়ে টেবিলের উপর রেখে দেয়। এরপর সে যখন ওয়াশরুমে যায় তখন আমরা সেখানে তুলের উপস্থিতি দেখতে পাই। আজি কাউকেই দেখতে পায় না ঠিকই, তবে সে গোংরানির আওয়াজ শুনতে পায়। তার চোখে চশমা না থাকায় সে টেবিলের কাছে চলে আসে। এরই মাঝে রুম থেকে ঘুমের মাঝে বেরিয়ে আসে তার মা, যে কিনা বিড়বিড় করে কিছু একটা বলেই চলেছিল, আর এভাবেই হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যাচ্ছিল। আজি তাকে আটকানোর চেষ্টা করতে থাকে এবং পুত্রীকে ডাকতে থাকে। তার ডাক শুনে পুত্রী এসে দেখতে পায় তার মায়ের যেন কোনো হুঁশই নেই। পুত্রীর ডাকে এম্বারের হুঁশ ফেরে। পুত্রী দেখতে পায় তার গায়ে জ্বর। সে এইভাবে কোথায় যাচ্ছিল এ ব্যাপারে এম্বারেরও কোনো ধারণা ছিল না। এখন পুত্রী তাকে ধরে তার রুমে নিয়ে আসে। এরপর যখন সে নিজের রুমের দিকে যাচ্ছিল তখন সে ওই গোংরানির আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, তবে বাইরে তো কিছুই ছিল না। ফিরে আসার সময় আমরা দেখতে পাই ওই পাত্রটি আবারও নিচে চলে গিয়েছে আপনা আপনি। শুধুমাত্র তাই নয়, তার ভেতরে থাকা পানিগুলো ঘূর্ণিঝড়ের মতো ঘুরছিল, যা দেখে পুত্রী অবাক হয়ে যায়। সে হাত দিতেই পানিটি থেমে যায়। তখনই আচমকা একটা ছোট্ট জিন তার পেছনে চলে আসে। পানিতে এই প্রতিচ্ছবি দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় পুত্রী, তবে পরক্ষণেই সেখানে কিছুই ছিল না। পরদিন রাতে পুত্রী এই ব্যাপারে তার বান্ধবী কিকির সাথে শেয়ার করে, যেখানে কিকির মতে হতে পারে সেখানে কোনো বিড়াল এসেছিল, সে ভুল দেখেছে। তবে পুত্রীর কোনো না কোনো সমস্যা মনে হচ্ছিল, কেননা তার মা এর আগে কখনোই এভাবে স্লিপ ওয়াকিং করেনি। এর উপর আবার তার অনেক জ্বর ছিল। কিকি বলে যে সে কি বলতে চাইছে, সেও কি অন্যদের মতো এইসব কিছুর পেছনে জিন, শয়তান অথবা কালো জাদুকে ইনক্লুড করতে চাইছে? তার মা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া উচিত। এসব কিছু নিয়ে তার এত ভাবা উচিত না। এরই মাঝে কিকির বড় ভাই রুম থেকে বেরিয়ে আসে। তার সাথে কিকির কাজিনও উপস্থিত ছিল। ছেলেটির নাম ছিল রনি। এই রনি মূলত ক্রুজ শিপে কাজ করত, যেখানে কাজ করতে চাইছিল পুত্রী। পুত্রীর সৌন্দর্য দেখে রনি এখানে মুগ্ধ হয়ে যায়, তবে কিকি পুত্রীকে তাকে একদমই গুরুত্ব দিতে মানা করে। ওই সময় কিকির ভাই নুরুদ্দিন তার নতুন ক্যামেরা চেক করতে চাইছিল, তাই ছবি তোলে। যেটা শোনা মাত্রই রনি পুত্রীর কাছে গিয়ে দাঁড়ায় এবং তাদের ছবি তুলতে বলে। তখন কিকির ভাই কিকিকেও সেখানে যেতে বললে রনি তাকে আসতে মানা করতে থাকে, কেননা তিনজনের ছবি তোলা নাকি অশুভ। ফলে কিকি এবার জেদ ধরে এবং রনির সাথে মারামারি করতে থাকে। এরই মাঝে ছবি তুলে নেয় তার ভাই। এখন ওই দিন রাতে বাড়িতে ফিরে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিল পুত্রী। হঠাৎ করেই মেন দরজার আওয়াজে তার ঘুম ভাঙে। সে বাইরে এসে দেখতে পায় তাদের মেন দরজা খোলা। সে তার মাকে ডাকতে গিয়ে দেখতে পায় ঘরে তো তার মা নেই। ওই সময় পুত্রী তার মার ব্যাগে ওই টাকাগুলো দেখতে পায়। সে এতে বেশ অবাক হয়, আর এরপর সে তার মাকে খুঁজতে আরম্ভ করে। আশেপাশে কোথাও এম্বারকে খুঁজে না পেয়ে সে তখনই আজিকে নিয়ে চলে যায় কিকির বাড়িতে। সে তাদেরকে এম্বারের নিখোঁজের ব্যাপারে বলে, সেই সাথে তাদের কাছে সাহায্য চায়। নুরুদ্দিন তখনই বের হতে চাইছিল এম্বারকে খোঁজার জন্য, তবে সে অনেকটা অসুস্থ থাকায় রনি তাকে মানা করে। সে নিজে পুত্রীর সাথে যাবে বলে ঠিক করে। কিকিও বাধ্য হয়ে তার সাথে যেতে রাজি হয়, আর এই খোঁজার টাইমটুকু আজিকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নুরুদ্দিনের ওপর। এখন তারা গ্রাম প্রধানের খোঁজে এক স্থানে এসে দেখতে পায় গ্রাম প্রধান কয়েকজন লোক নিয়ে বসে কথা বলছে। সেখানে এসে সুখিমানকে পুত্রী যখন জানায় যে তার মা এম্বারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সুখিমান উত্তরে হেসে দিয়ে বলে এম্বার গায়েব হয়নি, বরং সে চাকরি করতে শহরে গিয়েছে। এম্বার কি তাকে বলেনি যে সে যে খাবারের হোটেলে চাকরি করত সেই হোটেল থেকে তার চাকরি চলে গিয়েছে? চাকরি যাওয়ার পরপরই সে সুখিমানের কাছে এসেছিল, আর সুখী তাকে এই নতুন শহরে চাকরিটি জোগাড় করে দেয়। আজ রাতেরই বাস ছিল, যে বাসে করে এম্বার চলে গিয়েছে, যাতে করে সে সকালে গিয়ে চাকরিতে জয়েন হতে পারে। এই সকল কথা শুনে পুত্রী অবাক হয়ে যায়, কারণ তার মা তো তাকেই দূরে যেতে দিতে চাচ্ছিল না।
না, এখন কেন নিজেই দূরে চলে গেল। তার এসব কিছু কেন যেন বিশ্বাস হচ্ছিল না, যে কারণে পরদিন সে কিকি এবং রনিকে তার বাড়িতে ডাকে, যেখানে সে ওই টাকার ব্যাগটি তাদেরকে দেখায়। পুত্রী খোঁজ নিয়েছে যে হোটেলের মালকিন তাকে তার কোনো টাকাই পরিশোধ করেনি, তাহলে এতগুলো টাকা কোথা থেকে আসলো তার কাছে। আর সবচেয়ে বড় কথা, সে যদি শহরে চাকরি করতেই যাবে তাহলে নিশ্চয়ই সে নিজের জামা কাপড় নিয়ে যাবে। সে তো কোনো জামা কাপড়ও নেয়নি, এমনকি তার জুতাও এখানে। ওই সময় আজি দেওয়ালে আবারও আঁকাআঁকি করছিল। পুত্রী তাকে নিষেধ করলে সে বলে ঘুমের মাঝে সে তার মাকে ব্ল্যাক চিমনি বলতে শুনেছিল, সে সেটাই আঁকছে। যা শুনে পুত্রীরা এগিয়ে যায়। ব্ল্যাক চিমনি বলতে ফ্যাক্টরির কালো ধোঁয়া যে বের হয় এরকম লম্বা টাওয়ারকে বোঝায়, যা এই গ্রামে শুধুমাত্র একটাই আছে, আর সেটি হলো কার্সোনো নামক একজন লোকের ফ্যাক্টরিতে। রনি কার্সোনোর ব্যাপারে জিজ্ঞাসা করলে পুত্রী উত্তরে বলে যে কার্সোনো এই গ্রামের অনেক ধনী একজন ব্যক্তি ছিল, যার জঙ্গলের মাঝে একটা ফ্যাক্টরি আছে। তবে এখন ওই ফ্যাক্টরিটি বন্ধ, লোকজন সেখানে যেতে ভয় পায়, কেননা সেখানে নাকি কালো কাপড় পরা কুন্তিলানাক ঘুরে বেড়ায়। রনির মতে এই ধরনের কুন্তিলানাক সব থেকে বেশি ভয়ানক হয়ে থাকে। এটা জানার পরও পুত্রী তার মাকে খুঁজতে সেখানে যেতে চাইছিল, যা শুনে বাকি দুজন ঘাবড়ে যায়। তবে পুত্রী এইভাবে হাতে হাত রেখে বসে থাকতে পারবে না, আর তাকে এইভাবে একা ছাড়তে পারবে না তার বান্ধবী কিকি, যে কারণে সে রনিকেও জোর করে রাজি করিয়ে ফেলে তাদের সাথে যাওয়ার জন্য। আজি তাদের সাথে যেতে চাইলে পুত্রী তাকে বোঝায় যে যদি মা ফিরে আসে তাহলে বাড়িতে কারোর থাকা প্রয়োজন, সে যেন মা বাদে আর কারোর জন্য দরজা না খোলে। দরজা বন্ধ করে চুপচাপ বাড়িতেই তাদের জন্য অপেক্ষা করতে থাকে। সেই সাথে সে যাওয়ার সময় এটাও বলে যায় যে পুত্রীদের ফিরতে যদি অনেক রাত হয়ে যায় তাহলে সে যেন কিকির বাড়িতে চলে যায়, নুরুদ্দিনের কাছে। এখন পুত্রী, কিকি এবং রনি সাইকেলে করে রওনা দেয় ওই ফ্যাক্টরির উদ্দেশ্যে। তাদেরকে এইভাবে জঙ্গলের দিকে যেতে দেখে বানিওর সন্দেহ হয়। বানিও হলো সেই গ্রাম প্রধানের একমাত্র ছেলে। এদিকে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাতেই তাদের সন্ধ্যা হয়ে যায়। রনির তখনও ভয় লাগছিল, তাই সে চাইছিল গ্রামবাসীর সাহায্য নিতে। তখন পুত্রী তার কাঁধে হাত রেখে বলে তার যদি ভয় লাগে তাহলে সে গ্রামে ফিরে যেতে পারে। তার এই ব্যবহারে রনি এখানে গলে যায় এবং তাদের সাথে মিলে ফ্যাক্টরির দিকে এগিয়ে যায়। এখন জঙ্গলের মাঝ দিয়ে এগোনোর সময় হঠাৎ করে রনির স্যান্ডেল ছিঁড়ে যায়। সে সেটা ঠিক করছিল, এমন সময় পিছে এক ভয়ানক ছায়াকে দেখা যায়। সে একটু ঘাবড়ে যায় এবং টর্চের আলো জেলে ওই ছায়াটিকে দেখতে থাকে। তখনই হঠাৎ সেখানে চলে আসলে সে অনেকটা ঘাবড়ে যায়। এখন তারা তিনজন ফ্যাক্টরির দিকে এগিয়ে চলেছিল। অন্যদিকে এই ব্যাপারে খবর এনে দিয়েছিল বানিও সুখিমানকে, যা শুনে সুখিমান অনেক বেশি রেগে গিয়েছিল বানিওর ওপর। সে কেন তাদেরকে আটকায়নি। এখন যদি তারা ওই ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে সব সত্যিটা জেনে যায় তখন বানিও তাকে আজির কথা মনে করিয়ে দেয়। সে বলে তার মাও নেই, তার বোনও নেই, তার মানে ওই ছোট্ট আজি এখন বাসায় একাই আছে। ওই সময় ছোট্ট আজিকে দেখা যায় যে কিনা বাড়িতে একা একা দেওয়ালে ছবি আঁকছিল। হঠাৎই সেখানে থাকা বাতিটি নিভে যায়। তখন আজি উঠে গিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। এমন সময় ওই গোংরানির আওয়াজ আবার শুনতে পায় আজি, অর্থাৎ তুল সেখানে আবার পৌঁছে গিয়েছিল। এই আওয়াজ শুনে আজি সেই দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় বিছানার নিচ থেকে কেউ যেন তার খেলনা নিয়ে খেলছে। তুলকে দেখে সে মনে করে ছোট কোনো বাচ্চা হয়তো বিছানার নিচে থেকে খেলা করছে। সে তাকে বাইরে আসতে বললে আচমকাই তুল তার হাত ধরে বসে। আজি কোনো মতে নিচেকে ভেতরে যাওয়া থেকে আটকায়, তার চশমাটি নিচে পড়ে যায়। সে এই সবের তোয়াক্কা না করে দ্রুত বাড়ির বাইরে বের হতে চায় সেখান থেকে পালানোর জন্য। তবে বাইরে যাওয়ার দরজা কিছুতেই খুলছিল না। সে চিৎকার করতে থাকে। এদিকে ওই তুল তার দিকে ভয়ানকভাবে এগোতে থাকে। আচমকা দরজা খুলতেই সে নিজের সামনে সুখিমানকে দেখতে পায়। সুখিমান এবার তাকে তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে ফ্যাক্টরি পর্যন্ত চলে এসেছিল পুত্রীরা, তবে তারা ভেতরে ঢোকার দরজাটি বন্ধ অবস্থায় দেখতে পায়, যেটা খোলার জন্য পুত্রী এবং রনি চেষ্টা করছিল। এরই মাঝে কিকির কাছে কল করে নুরুদ্দিন। নুরুদ্দিন এখানে কিকি কোথায় আছে জিজ্ঞাসা করলে পেছন থেকে রনির কথা থেকে সে বুঝতে পারে যে তারা কার
কার্সোনোর সেই পুরনো ফ্যাক্টরিতে গিয়েছে। কিকি তাকে বারবার মিথ্যা কথা বলার চেষ্টা করে, তবে পেছনে থাকা পুত্রী এবং রনির কথাতে নুরুদ্দিন সবকিছু বুঝে যায় এবং সে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। যদিও কিকি এখানে দ্রুত ফোনটি কেটে দেয়। এরই মাঝে পুত্রীও দরজাটি খুলে ফেলে আর এরপর ভেতরে প্রবেশ করতেই এক ঝাঁক বাদুড় তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, যা দেখে রনি আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। কেননা তার মতো এই স্থানে কোনো জীবিত মানুষ না, বরং মৃত মানুষের পাশাপাশি আরো ভয়ানক কোনো জীব থাকতে পারে। কিকির মতে সে শুনেছে এখানে নাকি তুল আছে, অর্থাৎ টাকার শয়তান। যারা টাকার শয়তান অর্থাৎ তুল জিনকে পালে তাদের নিজেদের সন্তান বড় হয় না, তারা নাকি আগে আগে মারা যায়, ঠিক কার্সোনোর মতো করে। এখন তারা তিনজন মিলে পুরো ফ্যাক্টরি জুড়ে এম্বারকে খুঁজতে থাকে। সেখানে থাকা একটা ছবি থেকে তারা জানতে পারে যে ফ্যাক্টরি চালু থাকাকালীন সুখিমান মিস্টার কার্সোনোর ফ্যাক্টরিতেই কাজ করত। তারা এখানে কার্সোনোর ছবিও দেখতে পায়। তারা একটা ছবি তুলে নেয়। কিকি ও রনি তাকে নিষেধ করছিল। এমন সময় পিছে থাকা একটা বক্স নড়ে ওঠে। তারা সাহস করে এগিয়ে যায়। রনি কোনো মতে সাহস করে বক্সের মুখটা খুলতেই আচমকা একটা বাদর বেরিয়ে আসে। এরই মাঝে কারোর একটা গোংরানির আওয়াজ শোনা যায়। ঘাবড়ে গিয়ে কিকি বলে এখানে তো কেউই আসে না। তখন পুত্রী বলে ওঠে হতে পারে এটা তার মা এম্বার। সে বেরিয়ে পড়ে এম্বারকে খুঁজতে। এদিকে কিকি রনিকে বকা দিতে থাকে ওই কুড়ালটি সাথে করে না আনার জন্য। তবে রনির মতে ভূত সামনে আসলে কুড়ালে এমনিও কোনো কাজ হবে না। কিকি তাকে বকা দিয়ে বলে এখনই গিয়ে সেই কুড়ালটি নিয়ে আসতে। সে কুড়ালটি আনতেও যায়। রনি কুড়ালটি খুঁজে পায় এবং সে সেটা নিচ্ছিল। এমন সময় সেখানে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়ে ওঠে। সেদিকে এগিয়ে যেতেই সে নিচে যাওয়ার জন্য একটা লম্বা সিঁড়ি দেখতে পায়, যেখানে কিছু অদ্ভুত রকমের খাবার রাখা ছিল, অর্থাৎ অথবা শয়তানদের জন্য রাখা খাবার। এদিকে এম্বারকে খুঁজতে খুঁজতে পুত্রী এবং কিকি একটা অফিস রুমে চলে আসে, যেখানে একটা টেবিলের উপর অনেকগুলো পোস্টার খুঁজে পায়। এটি ওই নিখোঁজ মেয়েদের পোস্টার ছিল। সেই পোস্টারগুলো হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওই সময় তার পিছে আমরা কুন্তিলানাকের উপস্থিতি দেখতে পাই, যে জিনিসটা পুত্রীও অনুভব করতে পারে। তবে সেদিকে তাকাতেই সেখানে কাউকেই দেখা যায় না। ওই সময় একটা ছবি দেখায়, যে ছবিতে ওই ব্ল্যাক চিমনি দেখা যাচ্ছিল আর তার সামনে ছিল একটা বাড়ি। এটা হতে পারে কার্সোনোর বাড়ি, যেটা ফ্যাক্টরি থেকে বেশি দূরে ছিল না। তবে মনে হচ্ছিল ওই বাড়িতেই কিছু থাকতে পারে। এরই মাঝে সেখানে চলে আসে রনি এবং তাদেরকে নিচে যাওয়ার সিঁড়িটির কথা বলে। তারা তিনজন তখনই সেখানে চলে যায়। সিঁড়ি বেয়ে সাহস করে তারা নিচে নামতে থাকে, কারণ তাদের মনে হচ্ছিল হয়তো নিচেই এম্বারকে কোথাও রাখা হয়েছে। ভেতরে সব পানির লাইন ছিল। সেগুলোকে উপেক্ষা করে তারা ভেতরে চলে যায়, যেখানে একটা ঘরে তারা চলে আসে। এই ঘরের ভেতরে তখনও মোমবাতি জ্বালানো। এত মোমবাতি, এত সব জিনিসপত্র দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে প্রতিনিয়ত কেউ আসে। শুধুমাত্র তাই নয়, সেখানে ওই রকম অনেক ব্যাগ ভর্তি টাকা ছিল, যেরকম ব্যাগ পেয়েছিল এম্বার। সেখানে অনেকগুলো মেয়ের ছবিও ছিল। রনির এখানে তাদের এলাকায় চলা তুলকে নিয়ে একটা প্রচলিত কথা মনে পড়ে যায়। তুল এরকমই ব্যাগ ভর্তি টাকা পয়সা যেখানে সেখানে ফেলে দেয়। যে মেয়ে ভুলবশত এই টাকার ব্যাগটি নিয়ে নেয়, সেই হয়ে যায় তার পরবর্তী শিকার, অর্থাৎ হিউম্যান স্যাক্রিফাইস। সেখানে অনেকগুলো মেয়ের ছবি ছিল, যারা কিনা অলরেডি নিখোঁজ হয়েছিল, যাদের মধ্যে এম্বারেরও ছবি ছিল। এটা দেখে পুত্রী ঘাবড়ে যায়। এরই মাঝে সেখানে জ্বলতে থাকা সব বাতিগুলো নিভে যায়। হঠাৎ করেই উপর থেকে কেউ একটা তাদের সামনে এসে পড়ে। তারা দেখার জন্য এগিয়ে যেতেই আচমকা ভয়ানকভাবে মুখ তুলে ওই মহিলা। তাকে এইভাবে দেখে ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করে পুত্রীরা। তবে পথে উপর থেকে অনেক মেয়েরাই এভাবে পড়তে থাকে এবং তাদের উপর হামলা করতে থাকে। একজন তো পুত্রীর পা টেনে ধরে। তারা কোনো মতে পুত্রীকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা বুঝতে পারি এই মেয়েগুলো আসলে স্যাক্রিফাইস হওয়া ওই মেয়েগুলোরই আত্মা ছিল, যারা
এখন পর্যন্ত এই ফ্যাক্টরিতে বন্দি আছে। তারা তিনজন কোনো মতে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে পথেই পুত্রী কান্নায় ভেঙে পড়ে তার মায়ের কথা ভেবে। কিকি এবং রনি তাকে বলতে থাকে দ্রুত এখান থেকে পালানোর জন্য, কেননা জায়গাটা খুবই ভয়ানক। তবে পুত্রী এই কারণেই এখান থেকে যেতে চাইছিল না। তার মা এখানে এই বিপদে থাকতে পারে এটা জানার পর সে কিভাবে নিশ্চিন্তে বাসায় ফিরবে। সে চায় না বেশি দেরি হয়ে যাক। সে তার মাকে সুস্থ সবল ভাবে আজ রাতেই বাড়িতে নিয়ে যেতে চায়। রনি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এরকম সিচুয়েশনে তাদের বেশিক্ষণ অপেক্ষা করা একদমই উচিত না। সে এর আগেও এরকম সিচুয়েশনে পড়েছে। সে তার ফ্রেন্ডদের সাথে একটা ভয়ানক গ্রামে আটকে গিয়েছিল। সেখানকার লাশগুলো জীবিত হয়ে উঠত এবং রাতের বেলা সকলের উপর হামলা করত। রনির মতে আপাতত তাদের এখান থেকে যাওয়া উচিত এবং সাহায্য নিয়ে তারপরে এখানে আসা উচিত। তা না হলে কিকি অথবা রনির যদি কোনো কিছু হয় তাহলে পুত্রীও ঠিক রনির মতো করে সারা জীবন নিজেকে দায়ী করবে। তবে পুত্রী তো কোনো কিছুই শুনতে রাজি ছিল না। তার মাকে সাহায্য করার মতো কেউ নেই। সে চায় না নিখোঁজ হওয়া ওই মেয়েগুলোর মতো তার মায়ের অবস্থা হোক। তাই সে কিছুতেই যেতে চায় না। সে পুত্রীকে সাহায্য করতে চাইছিল, তবে রনি চাইছিল বাইরে থেকে সাহায্য আনতে, এতে করে তাদের কিছুটা উপকার হবে। এ কথা ভেবেই রনি সেখান থেকে রওনা দেয়। কারণ সে যদি বাইরে গ্রামে গিয়ে এই সব কথা মানুষদের না জানায় তাহলে একে একে এভাবে মেয়ে উধাও হতেই থাকবে। এখন দুই বান্ধবী মিলে ঠিক করে যে তারা এম্বারকে খুঁজে বের করবে, আর এর জন্য তারা কার্সনুর বাড়িতে যেতে চাইছিল। তারা ওই জঙ্গলের মাঝে আশেপাশে কার্সনুর বাড়ি খুঁজতে থাকে। কিছুটা এগোনোর পর তারা ফাইনালি কার্সনুর বাড়ি খুঁজে পায়। এদিকে রনি যখন বাইরের দিকে যাচ্ছিল তখন তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে বানিও। সেখানে আজিকেও ধরে নিয়ে এসেছিল সুখিমান। আজি সুখিমানের হাতে কামড় দেয়, এতে করে চিৎকার দিয়ে ওঠে সুখিমান। তার এই চিৎকারের আওয়াজ শুনতে পায় পুত্রী। তবে কিকি কিছু না শোনায় তার মনে হয় সে হয়তো বা ভুল শুনেছে। তাই সে এবার কিকির সাথে ওই বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়েই তারা অবাক হয়ে যায়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় একটা বিশাল বড় পুল, যেটা কোনো বাড়িতেই এভাবে থাকা স্বাভাবিক না। তাই কিকি এই জিনিসের ছবি তুলতে লাগলে পুত্রী তাকে নিষেধ করে। এখন তারা আলাদা আলাদা হয়ে দুদিকে গিয়ে এম্বারকে খুঁজতে থাকে। কিকিও তখন অদ্ভুত কিছু দেখলে তার ছবি তুলে রাখছিল। সে সেখানে ওই ছোট্ট মিউজিকের খেলনাটি দেখতে পায়, যেটা গল্পের শুরুতে আমরা সারির কাছে দেখেছিলাম। সে খেলনাটি চালু করে তার ছবি তুলে নেয়। এমন সময় সে তার সামনে ভয়ানক কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ক্যামেরার ফ্ল্যাশে শুধুমাত্র তাকে দেখা যাচ্ছিল। তার এই ভয়ানক চেহারা দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল কিকি। সে এবার কিকির দিকে ফিরে তাকায়, তবে পরবর্তী ফ্ল্যাশে তাকে আর দেখা যায় না। এমন সময় সেখানে পুত্রী চলে আসলে কিকিও আরো বেশি ঘাবড়ে যায়। পুত্রী মূলত একটা ঘর খুঁজে পেয়েছিল। সেখানে সে কিকিকে ডেকে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় বস্তা ভর্তি টাকা। তারা বুঝতে পারে কার্সনু হয়তোবা কোনো তোল পুষত, অর্থাৎ সেই ছোট্ট জিন যারা মানুষদের কাছ থেকে টাকা চুরি করে এনে দেয়। তখনই তাদের চোখ পড়ে সেখানে থাকা একটা বিরাট বড় ছবির ওপর। আর এই ছবিতে সুখিমান এবং তার স্ত্রী সারি ছিল। গল্পের শুরুতে দেখানো ওই লোকটি ছিল সুখিমান, যার মুখ তখন আমাদেরকে দেখানো হয়েছিল না। সেখানে সুখিমান এবং সারির অনেকগুলো ছবি ছিল। কিকি থেকে আমরা জানতে পারি যে সারি তো অনেক বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না কার্সনুর এই বাড়িতে সুখিমান এবং সারির ছবি কি করছে। তাই তো তারা সেখানে থাকা জিনিসগুলো চেক করতে থাকে। অন্যদিকে সুখিমান এবং বানিও মিলে রনি এবং আজিকে ধরে নিয়ে গিয়েছিল ফ্যাক্টরির ভেতরে। সেখানে তাদের দুজনকে বন্দি করে রাখা হয়। বানিওকে তাদের উপর নজর রাখতে বলে সুখিমান বেরিয়ে পড়ে। অন্যদিকে পুত্রীরা সেখানে একটা কালো জাদুর বই খুঁজে পায়, যেখানে এই তুলের রিচুয়ালের ব্যাপারে সবকিছু লেখা ছিল। তারা জানতে পারে তুল ততদিন পর্যন্ত বেঁচে থাকে যতদিন পর্যন্ত তার মাস্টার বেঁচে থাকবে। এছাড়া তুলের বেঁচে থাকার জন্য মেয়েদের প্রয়োজন হয়। একটা বাচ্চা যেমন মায়ের দুধ পান করে বেঁচে থাকে, ঠিক
তেমনি এই ছোট্ট তুল জিন মেয়েদের রক্ত পান করে বেঁচে থাকে। আর এই তুল আয়নাকে ভীষণ ভয় পায়, কারণ আয়না দেখলে সে তার নিজের চেহারা দেখে নিজেই ভয় পায়। এই কারণেই এত বড় বাড়িতে কোনো আয়না ছিল না। এই টাকাগুলো আসলে তুলের চুরি করা টাকা ছিল, যা আশেপাশের গ্রাম সেই সাথে তাদের গ্রাম থেকে চুরি করে এনেছিল তুল। পুত্রী সেখানে ওই হোটেলের মালকিনের চুরি হওয়া টাকাও খুঁজে পায়, যে টাকার উপর সে মার্ক করে রেখেছিল। তারা জানে কার্সনও অনেক আগে মারা গিয়েছে। এখন এই তুল জিন হয়তোবা অন্য কারোর জন্য কাজ করছে, ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে সুখিমানি রয়েছে এই সব কিছুর পেছনে। এ কারণেই এত লম্বা সময় ধরে সে গ্রামে নিখোঁজ হওয়া মেয়েদের ব্যাপারে এই সকল মিথ্যা কথা বলে বেড়াতো। তারা এইসব নিয়ে কথা বলতে বলতেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। ওই সময় উপর থেকে আওয়াজ ভেসে আসে, মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। পুত্রী দরজা খুলতেই দেখতে পায় সামনে রয়েছে একটা লম্বা সিঁড়ি। হতে পারে এটা এটিকে যাওয়ার রাস্তা। কিকের মনে হচ্ছিল উপরে বিপদ থাকতে পারে। তখন পুত্রী তাকে নিচে অপেক্ষা করতে বলে, যাতে করে বিপদ হলেই সে তাকে সাহায্য করতে পারে। এরই মাঝে কিকি রনির কণ্ঠ শুনতে পায়। সে রনিকে সামনে দিয়ে তাকে খুঁজতে দেখতে পায় এবং মনে করে রনি হয়তোবা তাকে খুঁজতে আবার ফিরে এসেছে। তাই সে রনির পিছু পিছু চলে যায়। অন্যদিকে পুত্রী উপরে থাকা ওই ঘরটির সামনে চলে আসে, যে ঘরটিতে গল্পের শুরুতে থাকা আমরা সারিকে আটক অবস্থায় দেখেছিলাম। সেখানে দরজা খুলতেই সে এম্বারকে দেখতে পায়। এম্বারের হাত এবং মুখ বেঁধে সেখানে রেখে দেওয়া হয়েছিল। পুত্রী দ্রুত গিয়ে তাকে মুক্ত করে। তখন এম্বার তাকে বলতে থাকে যে ওই শয়তান প্রতিনিয়ত তার কাছে আসে এবং তার রক্ত পান করে। পুত্রীও তাকে জানিয়ে দেয় যে এই সব কিছুর পেছনে রয়েছে সুখিমান। সেই তাকে বেছে নিয়েছে বলি দেওয়ার জন্য। আপাতত তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। এই কথা বলে সে নিজের মাকে তুলে নেয় এবং কোনো মতে ওই সিঁড়ি দিয়ে নেমে আসে। তবে নিচে নেমে কিকিকে না দেখে পুত্রী অনেক চিন্তায় পড়ে যায়। সে তাকে আশেপাশে খুঁজতে থাকে। অন্যদিকে ফ্যাক্টরিতে সুখিমান যখন পুত্রীদেরকে খুঁজছিল, তখনই তার দেখা হয় নুরুদ্দিনের সাথে। নুরুদ্দিন মূলত কিকিকে খোঁজার জন্য এখানে এসেছিল। সে ভাবে সুখিমানের সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। তবে বেচারা তো জানতোই না যে সুখিমান কত বড় শয়তান। সে তার হাতে থাকা কুড়ালটি লুকিয়ে রেখেছিল, যাতে করে সে সুযোগ পেতেই নুরুদ্দিনের উপর হামলা করতে পারে। আর এমনটি হয়। সে সুযোগ বুঝে নুরুদ্দিনকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে এ ব্যাপারে না জানা কিকিকে দেখা যায়, যে কিনা রনির পিছু পিছু একটা রুমে চলে এসেছিল। সেখানে ওই ঘরের এক কোণে গিয়ে রনি চুপচাপ দাঁড়িয়েছিল। সে কিকির ডাকের কোনো সাড়া দেয় না। তখন কিকির কাছে যেতেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে অনেক বেশি ঘাবড়ে যায় কিকি। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে অনেকগুলো আয়না ওই ঘরে লক্ষ্য করে, অর্থাৎ এই পুরো বাড়ির সব আয়না এই ঘরে রাখা ছিল। সে চলে যাবে এমন সময় ওই মিউজিক প্লেয়ারটি বেজে ওঠে। আওয়াজ শুনতেই সেদিক তাকাতে সে দেখতে পায় আয়নার রিফ্লেকশনে সে বাদেও তার মতো দেখতে আরো কেউ দাঁড়িয়ে আছে। সে দেখার জন্য আয়নার দিকে এগোতে যেতেই মেয়েটি ঘুরে তাকায়। এটা তো কিকি ছিল, যার মুখ পুরোপুরি রক্তাক্ত। এটা দেখে কিকি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় আয়নার ভেতর থেকে এক ভয়ানক হাত বেরিয়ে আসে এবং কিকিকে বারবার আঘাত করতে থাকে ওই কাচের সাথে। ফলে তার ঠিক ওইভাবেই মৃত্যু হয় যেভাবে একটু আগেই তাকে দেখা যাচ্ছিল। আর এর পেছনে ছিল ওই কালো কুন্তিলানাক। কিকির চিৎকারের শব্দ শুনে পুত্রী কোনো মতে এম্বারকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। তার সামনেই কিকির লাশ পড়েছিল, যা দেখে সে একদমই ভেঙে পড়ে। সে ওই ঘরে যেতে চাইলে এম্বার তাকে আটকে নেয় এবং বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটি খুবই ডেঞ্জারাস। তাদের দ্রুত এখান থেকে বেঁচে বের হতে হবে। কিকি অলরেডি মারা গিয়েছে, তাই তাদের এখানে সময় নষ্ট করা একদমই উচিত হবে না। অন্যদিকে রনির হুঁশ ফিরে এসেছিল। সে কোনো মতে নিজের হাতের বাঁধনও খুলে ফেলে। সে আজিকে মুক্ত করছিল। এমন সময় সে দেখতে পায় বানিও তাদের ঘরের দিকে আসছে। সে দ্রুত আজিকে মুক্ত করে ওই ঘর থেকে বেরিয়ে যায়। বানিও তাদেরকে লক্ষ্য করে না ঠিকই, তবে তার মনে হয় পিছে থেকে কেউ চলে গিয়েছে। তাই সে ঘরে গিয়ে চেক করে দেখতে পায় সেখানে আজি এবং রনি কেউ নেই। রনি এখানে সুযোগ বুঝে আগে আজিকে সেখান থেকে পালিয়ে
যেতে সাহায্য করে। তখন বানিও তাদেরকে খুঁজছিল। তার চোখে কোনো মতে ফাঁকি দিতে সক্ষম হয় রনি। সে একদিকে পালিয়ে যায় এবং বানিও চলে যায় অন্যদিকে তাদেরকে খুঁজতে। এদিকে অ্যাম্বারকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল পুত্রী, তখনই তাদেরকে দূর থেকে দেখে ফেলে সুখিমান। তার হাতে তখনও কুড়াল ছিল। তাকে দেখে পুত্রী এবং অ্যাম্বার পালানোর চেষ্টা করে, তবে অ্যাম্বার পড়ে যাওয়ায় পুত্রী একাই লুকিয়ে পড়ে। তখন অ্যাম্বারকে এসে ধরে ফেলে সুখিমান। সুখিমান তাকে বলতে থাকে সে যদি সুখিমানের হাত থেকে বেঁচেও যায় তবুও সে বাঁচতে পারবে না কালো কুন্তিলানাকের হাত থেকে, অর্থাৎ সারির হাত থেকে, যে কিনা অন্ধকার হওয়ার পর যে কাউকেই এখানে পেলেই মেরে ফেলে। তাই তার জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো এই বাড়ির অ্যাটিক। কথা বলে সে অ্যাম্বারকে ধরে নিয়ে যাচ্ছিল, এমন সময় পিছ থেকে পুত্রী তার উপর হামলা করে। তবে কুড়াল দিয়ে পুত্রীকে আঘাত করলে সে একটু আহত হয়ে পড়ে। এই সুযোগে অ্যাম্বার তার হাত থেকে মুক্ত হয়ে যায়। আমরা দেখতে পাই সুখিমানের গলায় থাকা একটা বিশেষ লকেট পড়ে গিয়েছে, যে ব্যাপারে সে খেয়াল করে না। সে তো পুত্রীর গলায় ওই কুড়াল ধরে তার শ্বাস বন্ধ করতে চাচ্ছিল। এমন সময় ওই মিউজিক প্লেয়ারের আওয়াজ শোনা যায়, বাতাস বইতে থাকে। বোঝা যায় শাড়ির আত্মা সেখানে চলে এসেছে, অর্থাৎ কালো কুন্তিলানাক। সুখিমান তখন পুত্রীকে ছেড়ে দিয়ে পাগলের মতো তার ওই লকেটটি খুঁজতে থাকে। এই সুযোগে পুত্রী এবং অ্যাম্বার সেখানে লুকিয়ে পড়ে। শাড়ির আত্মা সুখিমানের সামনে আসে, তবে সে তার ওপর হামলা করার আগ মুহূর্তেই সুখিমান ওই লকেটটি পেয়ে যায়। লকেটটি তার দিকে ধরে সে কিছু একটা পড়তে থাকে, যার ফলে শাড়ির আত্মা চিৎকার করতে করতে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপর সুখিমান পুত্রী এবং অ্যাম্বারকে বেরিয়ে আসতে বলে, তা না হলে সে আজিকে শেষ করে দিবে। আজি তার কাছে আটক রয়েছে। এটা শোনার পর পুত্রী এবং অ্যাম্বার দুজনেই চিন্তিত হয়ে পড়ে। অ্যাম্বার তখন পুত্রীকে বোঝায় যে তার উপর শেষ একটা ভরসা করার জন্য, সে ঠিকই সবকিছু ঠিক করে দিবে। এ কথা বলে সে পুত্রীকে লুকিয়ে রেখে সুখিমানের সামনে চলে আসে। সুখিমান পুত্রীকেও ধরতে চাইছিল, তবে ঠিক তখনই সে উপর থেকে তুলের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে ওই ছোট্ট শয়তানের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই সে আর সময় নষ্ট না করে অ্যাম্বারকে নিয়ে সেদিকে রওনা হয়। অন্যদিকে বানিওর হাত থেকে লুকাতে গিয়ে একটা ঘরে গিয়ে পৌঁছায় রনি, যেখানে তার পাশেই দেখে মনে হচ্ছিল চাদরে ঢেকে কেউ দাঁড়িয়ে আছে। এই চাদরগুলোর দিকে নজর পড়তেই রনি ঘাবড়ে যায়। তার অগোচরে এগুলো তার দিকে এগোতে থাকে, যে আওয়াজ শুনে সে আরো বেশি ঘাবড়ে যায়। তাই তো সাহস করে এবার সে একটা চাদর সরায়। একটা চাদর সরাতেই বাকিগুলো পড়ে যায়, শুধুমাত্র একটা চাদর বাদে। এবার সে সাহস করে ওই চাদরটিও সরাতে যায়। চাদরটি সরাতে সে দেখতে পায় এটা একটা পুতুল ছিল, যার পেছনে দাঁড়িয়ে ছিল এক ভয়ানক প্রেতাত্মা। ফলে সে ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে থাকা একটা মেশিন চালু হয়ে যায়, যে মেশিনটির মাথা ছুটে আসতে চলছিল। সে পালাবে, তবে তার আগেই তার ধাক্কা লাগে বানিওর সাথে, যার ফলে সে নিচে পড়ে যায় এবং ওই কাটারটি ভেঙে এসে সরাসরি গিয়ে লাগে বানিওর কপালে। ফলে বানিও সেখানেই মারা যায়। বেঁচে যায় রনি। অন্যদিকে একটা কন্টেইনারের মধ্যে লুকিয়ে ছিল আজি, যেখান থেকে সে বেরিয়ে আসতে থাকে। তবে তার চোখে চশমা ছিল না, যে কারণে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে সে দূরে ঝাপসা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা তার মায়ের কণ্ঠে তাকে ডাকতে থাকে। সে মনে করে এটা হয়তোবা তার মা এবং সে সেই দিকে এগিয়ে যায়। আমরা দেখতে পাই উপরে থাকা কন্টেইনারের দড়িটা ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো এসে পড়তে চলেছিল আজির উপরে। তবে সময় থাকতে সেখানে রনি চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজে বাঁচতে পারে না। তার মাথার উপর এসে পড়ে ওই কন্টেইনারগুলো। সে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। এরই মাঝে সেখানে ছুটে চলে আসে পুত্রী। পুত্রী আজিকে সুস্থ দেখে প্রথমে তো খুশি হয়ে যায়, তবে যখন সে সেখানে রনিকে পড়ে থাকতে দেখতে পায় তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। সে তাকে ডাকার চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। আজিরও এতে করে ভীষণ খারাপ লাগে। তবে আপাতত এই সব ব্যাপারে ভাবলে চলবে না, বরং ভাবতে হবে অ্যাম্বারকে কিভাবে ওই তুলের হাত থেকে বাঁচানো যাবে। ওই বই থেকে সে জেনেছিল তুলকে মারতে হলে তাকে আগে সুখিমানকে মারতে হবে, তবে এটা সে কিভাবে করবে তাই বুঝে উঠতে পারছিল না। সে প্রথমে আজিকে তার চশমাটি দিয়ে দেয়, আর এরপর একটা পরিকল্পনা আঁটে, যে পরিকল্পনা
সময় আজিরও সাহায্য প্রয়োজন, তাই সে আজিকে নিয়ে চলে যায় ওই বাড়ির ভিতরে, যেখানে অ্যাম্বার এবার নিজেকে শেষ করে দিতে চাইছিল। এরই মাঝে সুখিমান ওই ঘরে চলে আসে এবং তাকে বোঝাতে থাকে যে তার ছেলে মেয়ের তাকে প্রয়োজন। এমনিতে শুধু শুধু সে নিজের জীবন কেন দেবে, এমন কিছুর জন্য দিক যাতে তার ছেলে মেয়ের লাভ হবে। এই কথা বলেই সে তার হাত থেকে ছুরিটি ফেলে দেয়। সে অ্যাম্বারকে আটকে ধরে। তখন অ্যাম্বার জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তার পিছু পড়ে আছে, যার প্রতি উত্তরে সুখিমান বলে সে তাকে বেছে নেয়নি, বরং সে নিজেই এসবের জন্য দায়ী। রাস্তায় পড়ে থাকা টাকা যেটা তার না, সেটা সে নিজের করে নিয়েছে, আর এই লোভের জন্যই সে পরিণত হয়েছে তোলের বলিতে। এ কথা বলা মাত্রই অ্যাম্বার তার মুখে থুথু মারে। সুখিমান তখন তাকে একটা থাপ্পড় মেরে বলে এর কারণেই তার ছেলে মেয়ের মৃত্যু হবে। ফলে অ্যাম্বার চিৎকার করে তার ছেলে মেয়েকে ছেড়ে দিতে বলতে থাকে। এদিকে সুখিমান বাইরে গিয়ে তুলকে বলে তার খাবার রেডি। তখন ওই ছোট্ট শয়তান তুল ওই ঘরে প্রবেশ করে, যাকে দেখে ছটফট এবং চিৎকার করতে থাকে অ্যাম্বার। এদিকে সিঁড়ি থেকে নিচে নামতেই সুখিমান লক্ষ্য করে সেখানে আজিকে, যে কিনা একটা ঘরের ভিতরে চলে গিয়েছিল, তার পিছু পিছু সুখিমানও ওই ঘরে চলে যায়। তবে সে প্রবেশ করার আগেই আজি একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। সুখিমান কুড়াল হাতে ওই ঘরের ভেতরে তাকে খুঁজতে থাকে, তাকে খুন করার জন্য। এদিকে আজির কাছে আলমারির ভেতরে কিকির আত্মাকে দেখা যায়, যে কিনা ভয়ানক ভাবে আজির কাছে সাহায্য চাইতে থাকে। ছোট্ট আজি ভয় কাজোমাজো হয়ে যায়। এই সময় সুখিমান আলমারির দরজা খুলতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে আওয়াজ হয়ে ওঠে। সে মনে করে আজি হয়তোবা বাইরে, তাই সে বাইরে চলে যায় আজিকে খুঁজতে। এই সুযোগে আজিও ওই আলমারি থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে পালাতে থাকে। পুত্রী তাকে আগেই বলে দিয়েছিল যে তাদের মা কোথায় আছে, তাই আজি সেখানেই চলে যায়। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই ঘরটিতে গিয়ে দেখতে পায় তার মাকে সেখানে বেঁধে রাখা হয়েছে। সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং তার বাঁধন খুলতে আরম্ভ করে। এদিকে নিজের রুম থেকে আওয়াজ শুনে সুখিমান সেদিকে চলে আসে এবং দেখতে পায় তার সব টাকাতে আগুন ধরে দিয়েছে। ফলে সে ব্যস্ত হয়ে পড়ে ওই আগুন নেভানোর কাজে। এই টাকার জন্যই তো সে এত কিছু করেছে, আর এই সব কিছু ছিল পুত্রীরই পরিকল্পনা, যে কিনা ওই ঘরেই লুকিয়েছিল। সুযোগ বুঝে সে হামলা করে সুখিমানের ওপর। সে বারবার সুখিমানের ওপর হামলা করতে থাকে, তবে সে সুখিমানের সাথে কিছুতেই পেরে উঠছিল না। সুখিমান তাকে বারবার আঘাত করে সেখানে ফেলে রাখে এবং আবারও ব্যস্ত হয়ে পড়ে টাকাগুলোর উপর থেকে আগুন নিভানোর কাজে। তখনই অ্যাম্বার সেখানে চলে আসে এবং সে পেছন থেকে হামলা করতে যায়, তবে সেও তার সাথে পেরে ওঠে না। সুখিমান এখানে কুড়াল নিয়ে তাকে পুরোপুরি ভাবে শেষ করে দিতে চলছিল। এরই মাঝে পুত্রী এসে তাকে আটকে নেয়। অ্যাম্বারও একসাথে তাকে ধরার চেষ্টা করে, তবে এই হাতাহাতির দরুন কুড়ালটি গিয়ে লাগে অ্যাম্বারের পেটে। সে সেখানেই আহত হয়ে পড়ে। তখনই পুত্রী সুখিমানের মাথার উপর টেবিল দিয়ে আঘাত করে, যার ফলে সে নিচে পড়ে যায়। আর এই সুযোগে সে অ্যাম্বার এবং আজিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আসার সময় অ্যাম্বার এখানে তার হাতে থাকা লকেটটি সুখিমানকে দেখায়। মূলত তাদের পরিকল্পনাই ছিল সুখিমানের গলা থেকে কোনোভাবে লকেটটি খুলে নেওয়ার, আর এই কাজে তারা সফল হয়েছিল। সুখিমান যখন বুঝতে পারে যে তার কাছে লকেট নেই, তখন সে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। তবে অ্যাম্বাররা তো বাইরে থেকে ওই দরজাটি লক করে দিয়েছিল ওই কুড়ালের সাহায্যে, যে কারণে সে ওই ঘর থেকে বের হতে পারছিল না। সে তাদেরকে দরজা খুলতে বলতে থাকে, তবে তারা সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই আজিকে কেউ একজন টেনে নিয়ে যায়। সে তাদেরকে বারবার দরজা খুলতে বলে, তবে অ্যাম্বাররা তো বাইরে থেকে দরজাটি লক করে দিয়েছিল ওই কুড়ালের সাহায্যে, যে কারণে সে ওই ঘর থেকে বের হতে পারছিল না। সে তাদেরকে বারবার দরজা খুলতে বলতে থাকে, তবে তারা সেখান থেকে বেরিয়েই যাবে ঠিক তখনই আজিকে কেউ একজন টেনে নিয়ে যায়। তাই তো আহত অ্যাম্বারকে কোনো রকমে বসিয়ে রেখে পুত্রী বেরিয়ে পড়ে আজিকে খুঁজতে। এরই মাঝে আচমকা তার ওপর হামলে পড়ে ওই ভয়ানক তুল। সে তাকে নিয়ে পানিতে গিয়ে পড়ে এবং পানির ভেতরেই তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়। অন্যদিকে সুখিমানের ওই ঘরে সারির আত্মা চলে এসেছিল। ওই মিউজিকটি বাজতে শুরু করেছিল, যার ফলে সুখিমান এবার ঘাবড়ে যায়। সে সারিকে বারবার মনে করিয়ে দিতে চায় যে সে তার স্ত্রী ছিল, সে তাকে মারেনি, বরং তার উপর তো বজ্রপাত হয়েছিল। তবে সারির আত্মা কিছুই শোনে না। সে আক্রমণ করে সুখিমান
সুখিমানের ওপর, যার ফলে কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে তুল। ফলে মুক্ত হয়ে যায় পুত্রী। সে পানি থেকে উঠে আসতেই আবারও তুল তার উপর হামলা করে। সে ভয়ানকভাবে পুত্রীর উপর চড়ে বসে এবং তার রক্ত পান করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সুখিমান আকুতি মিনতি করতে থাকে সারির আত্মার কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে সারির আত্মা এখানে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। সে চিৎকার করে ওঠে। ফলে পিছে থাকা তার বড় ছবিটি ভেঙে যায়। সব কাচের টুকরোগুলো গিয়ে সরাসরি বিঁধে যায় সুখিমানের ভেতরে, যার ফলে খুবই ভয়ানকভাবে তার মৃত্যু হয়। এদিকে ওই তুলের সাথে কিছুতেই পেরে উঠছিল না পুত্রী। এরই মাঝে সুখিমানের মৃত্যুর সাথে সাথে তুলও শেষ হয়ে যায়। ধোঁয়ায় মিলিয়ে যায় সে, যার ফলে পুত্রীও বেঁচে যায়। সেই সাথে জ্ঞান ফিরে আসে আজিরও। তারা দুজন এক হয়ে ছুটে চলে যায় তাদের মায়ের কাছে। সেখানে এম্বার তার শেষ সময় পার করছিল। সে এখানে পুত্রীকে বলে আজির দিকে খেয়াল রাখতে। একথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলে তারা তাদের মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। এখন এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখা যায়, যেখানে হসপিটালে বসে পুত্রী কিকির ক্যামেরার ফটোগুলো দেখছিল। তার মনে পড়ে যায় ফটো তোলার ওই দিনের কথা, যখন রনি তাদেরকে বলেছিল যে 3 জনের ছবি তুলতে হয় না, যদি 3 জনে ছবি তোলে তাহলে মাঝখানে যে ব্যক্তি থাকে তার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। ওই সময় তাদের কাছে ব্যাপারটা মজার মনে হলেও পুত্রীর কাছে এখন আর সেটা লাগছিল না, কারণ সত্যি ওই ছবিতে মাঝখানে ছিল কিকি। আর কিকিরই সেই ভয়ঙ্কর বাড়িতে খুবই নৃশংসভাবে মৃত্যু হয়েছিল। আর বেঁচে গিয়েছিল শুধুমাত্র পুত্রী এবং রনি, সাথে আজি। হ্যাঁ, রনি এখনো বেঁচে আছে। সে এই হসপিটালেই ভর্তি আছে। পুত্রী তার সাথে দেখা করতে যায়, যেখানে রনির 2 বান্ধবী আগে থেকেই তার সাথে দেখা করতে এসেছিল, যাদের নাম ছিল নীলা এবং এনেং। তো এই ছিল আজকের মুভির গল্প। কথা হবে অন্য কোনো ভিডিওতে।